আগের ভিডিওতে আমি সপরিবারে আগ্রা ফোর্ট ও তাজমহল ঘুরতে আসি। তারপর ট্রেনে করে আগ্রা ফোর্ট থেকে চলে যাই বৃন্দাবন অর্থাৎ মথুরা স্টেশনে। আজ বৃন্দাবন অর্থাৎ মথুরাতে কী দেখব সেটা কিন্তু আজ আপনাদের পুরোটাই আমি দেখাবো। তবে শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম পাগল বাবা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি স্বামী লীলানন্দ ঠাকুর বিশেষ করে বাঁকে বিহারীজির সম্মানে এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন। আবার চলে আসলাম পাগল বাবা মন্দিরে। তো এসে এখানে আবার দেখছি টিকিটও আছে 10 টাকা করে, আর জুতোটা খুলে নিলাম আগেই। আর এবার এখানে টিকিট রয়েছে। এখানে 6 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের কিন্তু সবারই টিকিট লাগে। তো এখন টিকিট কাটা হচ্ছে, আর টিকিট কেটে এখন সবাই আমরা ঢুকছি আমাদের এই টিম। ভেতরটা এবার জাস্ট একটু দেখবো। এখানে একটা টিকিট রুম আছে, বাট এটা এখন বন্ধ। তো এখন আমরা সবাই এখানে ঢুকছি। তো ঢুকলে আর 13 জন ঢোকার টিকিট এই, ঠিক আছে। ঢুকলাম। অ্যাকচুয়ালি এই মন্দিরের ভিতরে অনেক কৃষ্ণের যে লীলা সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যে কৃষ্ণ ঠাকুর কী কী করেছিলেন সব কিছুই কিন্তু রয়েছে এখানে। তো এবার যাচ্ছি উপরের দিকে। এখান থেকে বললো সিঁড়ি আছে। তো বাপ, এখানে রোদ্দুরটা এতটাই যে চশমা তো অ্যাকচুয়ালি আনা হয়নি, তো উঠছি এখন, দেখা যাক কতটা। কারণ এখান দিয়ে কভার করে আবার বেরোতে হবে আরও অন্য কিছু জায়গায়, যেগুলো কিনা 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানে এবার চলে আসলাম। রাধে গোবিন্দ কা মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এত সুন্দর এখানে একটা কারুকার্য রয়েছে, পাখাটা দেখাবো একবার, খুব সুন্দরভাবে রয়েছে। এই হচ্ছে পাগল বাবা জিকা মন্দির, যাটা খুবই সুন্দর আর শ্বেত পাথরে পুরোটাই তৈরি। আমি উপরটা পুরো ঘুরে আসলাম আর দেখলাম খুবই সুন্দর আর শান্ত পরিবেশের মধ্যে রয়েছে। মানে ভেতরে গেলে মনে হবে একটা না আলাদাই একটা পজিটিভ পাওয়ার কাজ করে, এরকম একটা ফিল হলো আমার। তো খুব ভালো। আর যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আমরা একটা অটো ঠিক করেই এসেছি, তো অটোটা আমি দেখাচ্ছি একটুখানি পরে। তো এই অটো করে এখন পার হেড 100 টাকা করে আমরা এখন ঘুরবো এই পাগল বাবার জিকা মন্দির। তারপরে আরও রয়েছে যেমন কৃষ্ণ ঠাকুরের জন্মস্থান, আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি গিয়ে বলবো। সব কিছু এখন বললে সমস্যা আছে। এই হচ্ছে বিড়লা মন্দির। আর বিড়লা মন্দির পাগল বাবাজিকা মন্দির থেকে একটুখানি এবার জাস্ট করে চলে আসলাম। এখানে জুতোটা খুলে নিচ্ছি, আর আমি জুতো পরে এসেছি। আর এখান থেকে পুরো মন্দিরে ওঠার কিন্তু জায়গাটা রয়েছে। তো মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলাটা একটু প্রবলেম হতে পারে, বাট ছোটো ক্যামেরা তো বুঝতে পারে না কোনটা ক্যামেরা, বাট যারা মোবাইল দিয়ে ছবি তুলতে যায় তাদের একটু প্রবলেম হতে পারে। এখান থেকে একটা জাস্ট সুন্দর একটা ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, আর সামনে কিন্তু একটা ছোট্ট বাগান মতো রয়েছে। আর এখান থেকে কিন্তু আমরা এইভাবে গিয়ে ওখানে জুতো পরে বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। দ্বারকাধীশ মন্দির এক বিখ্যাত হিন্দু মন্দির, মথুরার প্রাচীনতম ও বৃহত্তম মন্দিরের মধ্যে একটি। এই ঐতিহাসিক মন্দিরের ভগবান কৃষ্ণ দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে পূজিত হন এবং তার প্রতিরূপ দেবী রাধার সাথে রাধারানী রূপেও পূজিত হন। এখন এখানে একটু দাঁড়িয়ে ঠাকুরের সামনে একটু দর্শনটা করার চেষ্টা করছি। এখানে ভিড়টা দেখো যায়, ভিড় কি এখানে হোলি ওয়ার্ল্ডে ফেমাস। আমরা এখন মন্দিরের পরিক্রমা করছি, মানে পুরো চারিপাশটা ঘুরে একদম এক্সিটে বেরিয়ে যাবো। এখান
হচ্ছে মন্দির, এই যে রং খেলাটা দেখো, একটু রং লেগেছে, মানে রং মানে আবির লেগেছে, জাস্ট এখানে আবির খেলাটা দেখো। এই মন্দিরে মানে এতটা পরিমাণে রং খেলা চলছে যে এবার দর্শন করে বেরোচ্ছি এক্সিট দিয়ে, বাট এক্সিটেও ভিড়, কারণ এত লোক হয়েছে। আমি অ্যাকচুয়ালি রং হয়ে গেছে কিছুটা। আর এবার এখান থেকে ভিতরে একদম নাচ গান, আর কি এবার পিচকারি মারা হচ্ছে, মানে পুরো সবাইকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। তো এবার একটু বেরিয়ে পড়লাম, এইবার যাব বিশ্রাম ঘাটে। খুব সুন্দর একটা মন্দির দর্শন করলাম। তো এবার যাচ্ছি বিশ্রাম ঘাটের দিকে। তো বিশ্রাম ঘাটে এবার একটু যাই, আর এখানে সামনেই লেখা রয়েছে বিশ্রাম ঘাটের দিকে। তো বিশ্রাম ঘাটে যাচ্ছি এখন। মানে যারা এই মন্দিরগুলো দর্শন করবে ভাবছো এখন, অবশ্যই কিন্তু দর্শন করো, খুবই সুন্দর। এবং আমি তো হোলিতে প্রথমবার, আর আমি এইখানেও প্রথমবারই এসেছি, মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি জানা ছিল না। জানতাম যে হোলি খেলা ওখানে খুব হয়, বাট জানতাম না যে এরকম হয়। বাট খুব ভালো লাগলো, বিশ্বাসও খুব ভালো লাগলো। এবার সামনে এই হচ্ছে বিশ্রাম ঘাট, এখানে ঢুকে যাচ্ছি বিশ্রাম ঘাটের দিকে। এবার যাবো বিশ্রাম ঘাটে। সামনে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি ফুল থেকে ওই যেগুলো পুজো দেওয়ার জন্য যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবই 10 টাকাতে পাওয়া যায়। তো যারা যারা পুজো দিতে চাও সেখানেও এটা দিতে পারো বিশ্রাম ঘাটে। আর এখান থেকে মাও কিনে নিয়েছে পুজো দেওয়ার জন্য। আর এইটাই সেই বিশ্রাম ঘাট যেখানে কিনা ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর বা হত্যা করার পর এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, তার জন্য কিন্তু এর নাম কিন্তু বিশ্রাম ঘাট। আর বিশ্রাম ঘাট এখন কতটা সৌন্দর্যপূর্ণ রয়েছে। এখানে পুজো দেওয়া এখন কমপ্লিট, তো পুজোর পর এবার একটু যাবো দিকটাতে, এবার গিয়ে আবারও যাবো অটোতে। এখানে অ্যাকচুয়ালি প্রথমবার এসেছি, আর এখানে সব গলি গালার মধ্যে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ আন্দাজে আন্দাজে চলে গেছি আর ঠিকঠাকই চলে গেছি, কোনো গুগল ম্যাপ ইউজ করিনি, কাউকে জিজ্ঞেস করে দাদা এদিক ওদিক। অ্যাকচুয়ালি অনেকে এখানে বলবে বোটে চড়ো বা অনেক কিছু, বাট বোটে চড়ার কোনো দরকারই নেই আমার মতে, মানে একদমই কাছে। ওটা জাস্ট একটা ট্র্যাপ, যেটা তোমাকে বোটে চড়াবো, দেন চড়িয়ে ফরিয়ে বলে দাও 50 টাকা দাও। অ্যাকচুয়ালি পুরো লস আছে। আমি এই গলিতে বেরোলাম, আবার বেরোবো, এবার ঢুকবো এই গলির মধ্যে। মানে পুরো মনে হচ্ছে আমি অনেক দিন ধরে এইসব রাস্তা চিনি, কিন্তু একদমই না। পুরোটাই লোককে জিজ্ঞেস করে করে গেছি, আবারও ওইভাবেই ফিরছি। তো এইভাবে টাকাটাও বেঁচে গেল। আর এই গলির মধ্যে যে নিজে হাঁটাটা, সেটারও একটা এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে গেলাম আমি। আর এগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছি একবার। এটা যদি আমি বোটকে চলে যেতাম পেতাম না। হ্যাঁ, হয়তো ভালো ছবি আসতো, বাট সেটা কোনো ভালো আমার মনে হয় লাগতো না। আর এই যেমন এইটাকে একটা খুব সুন্দরভাবে ছবিটা তুলতে পারছি, সেটা আমি ওখানে তুলতে পারতাম না। তো তার জন্য আর কি এইভাবেই যাচ্ছি। আর পাশেই কিন্তু খুব সুন্দর যমুনা নদী রয়েছে। অ্যাকচুয়ালি আমার মুখ শুকিয়ে গেছে জল তৃষ্ণাতে। দেখো এই যে রাস্তাগুলো যাচ্ছে, এই রাস্তাগুলো পিছনে উঠে আছে। এই রাস্তাগুলো না আমাদের কলকাতার সাইডে কিন্তু থাকে না, ঠিক আছে। দেখো এখানে কে বসে আছে, এই তো ওকে মেরা দেখে কেমন করে উঠেছে। তো এখানে কথাটা হচ্ছে, এখানে বাদরে সব কিছু টেনে নিয়ে চলে যায়, কারো চশমা, কারো মানি ব্যাগ যদি হাতে থাকে। এবার ক্যামেরাটা আমার হাতে আছে খুব ছোটো, আর খুবই সেফটির সাথে আমি ধরে রেখেছি, তাহলে কোনো চাপ নেই আপাতত। আর এখান দিয়ে যাচ্ছি। দেখো এই যে রাস্তাগুলো, এগুলো আমি না বোটে গেলে ঠিক এগুলো এক্সপিরিয়েন্সটা পেতাম না যতটা হেঁটে পাচ্ছি। এবার চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে। তো এই জন্মভূমিতে অ্যাকচুয়ালি মহিলাদের লাইন আলাদা আর ছেলেদের মানে পুরুষদের লাইন আলাদা রয়েছে। এখন আমি নিজেই লাইনে দাঁড়িয়ে আছি, এখানে টিকিটটা কাটবো। আর এখানে ভেতরে কিন্তু কড়া সিকিউরিটি, কোনো ক্যামেরা করা যাবে না। তো শ্রীকৃষ্ণের জন্মভূমি ঘোরা হয়ে গেল। এবার এখন বাজে 12:30 মতো। এবার চলে যাব আশ্রমে, আর আশ্রম থেকে আবার একটু রেস্ট নিয়ে 4:30-5টার দিকে বেরিয়ে একটু প্রেম মন্দির ওই সাইডগুলো যাবো, যেগুলোই যাবো সেগুলো কিন্তু আমি সবটাই দেখাবো। আর এদিকে এখনও যেহেতু 12টাতে সব বন্ধ হয়ে যায়, সব লোক এখনই বের করে দিচ্ছে এখান থেকে বেরোচ্ছে সব লোক। অ্যাকচুয়ালি কালকে যখন এসেছি তখন অনেকটা ডেটা আমার ল্যাপটপে কপি করার সময় না মানে
কন্ট্রোল সি এর বদলে শিফট ডেল করে ফেলেছি, তো অনেক ফুটেজ আছে ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এটাতে স্টে করছি, আর এটাতে খুব একটা রুম ভাড়া সেটা পরে বলবো। এখন আরও আসি, বিকেলে আবারও যাব, মানে 1 ঘন্টা পরে আবার যাব, তখন আবার দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। এই সুবিশাল মন্দিরটির নাম গোবিন্দ দেবজি মন্দির। এটি মুঘল সম্রাট আকবরের শাসনকালে জয়পুরের রাজা মান সিং একটি 7তলা মন্দির হিসেবে তৈরি করেছিলেন। তবে ঔরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরটির উপরের 4 তলা ভেঙে ফেলা হয়েছিল। এখন এই 3 তলাই রয়েছে। এটা আগে ছিল 7 তলার, বাট ঔরঙ্গজেব সেই সময় এটাকে কামান দিয়ে মেরে কিন্তু 3 তলা করে দিয়েছে, মানে আরও 4 তলা নষ্ট করে দিয়েছিল। তো ঔরঙ্গজেবের সময়, সেই সময়টা কিন্তু এটা ঘটেছিল। এবার চলে আসলাম 64 মহন্ত সমাধি দেখতে। বলে রাখি, এই সমাধিগুলো 64 জন বিশিষ্ট গৌড়ীয় বৈষ্ণব ভক্তের উদ্দেশ্যে তৈরি, যাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটতম সহযোগী বলে মনে করা হয়। পরবর্তী গন্তব্যস্থল রঙ্গজি টেম্পল, যেখানে রয়েছে সোনার তাল গাছ। এখানে এসে একটা সাউথের একটা ছোঁয়া পাওয়া যায়, আর পেছনেই আছে সোনার তাল গাছ। আর উপরে আগে পাতা ছিল, যেটা কিনা আগে বেশ কয়েক বছর আগে না ঝড়ে নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছিলো এই সোনার এটা। এটি দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। এই মন্দির ভগবান বিষ্ণুর এক রূপ, যা ভগবান রঙ্গনাথকে উৎসর্গ করে। 1851 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এইসব মন্দিরের সামনে না অনেক স্ক্যাম হয়, ঠিক আছে। তো আমাদের গাইড একটা অন্য জায়গায় নিয়ে গেছিলো, তো এরপরে বলা শুরু করলো 501 টাকা দিয়ে এই করুন ওই করুন, তো ওই স্ক্যামে কেউ পা দেবে না। তো আমরাও দিইনি, খুব স্মার্টলিভাবে বেরিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি এটাই বলার যে স্ক্যামে কখনো পা দেবে না। কেমন লাগছে জার্নিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করতে ভুলবে না। আর অনেক জায়গায় না অ্যাকচুয়ালি ক্যামেরা বের করতে দিচ্ছে না, তো আমি ফুটেজ তুলতে পারছি না, এটা খুব খারাপ লাগছে আমার। এবার চলে যাব আরও একটা মন্দিরে, ওখানে গিয়ে আমাদের নামটা বলবো। এবার একটা শিব ঠাকুরের মন্দিরে গেছিলাম, সব গলি গলি না পুরো একদম ঘুরতেই আমি কিন্তু এসেছি। এইভাবে কোনো প্ল্যান নেই যে এটার পর এটা দেখতে হবে, তা না, যা চোখে পড়ছে সেটাই দেখছি। তো এখন যাচ্ছি শ্রী বাঙ্কি বিহারীর মন্দিরের দিকে হেঁটে হেঁটে, কারণ এখানে অনেক গাড়ি ঢোকে না, অনেক গাড়ি মানে কোনো গাড়ি ঢোকে না। তো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, আর চারিপাশে সুন্দর সুন্দর সব রয়েছে, মানে এত সুন্দর সুন্দর দোকান। মানে প্রথমত আজকে এতটা ঘোরা হয়েছে, আমি টায়ার্ড হয়ে গেছি, না আর এনার্জি বেরাচ্ছে না। আর সব থেকে নাম করা একটা, মানে প্রত্যেকটা রাস্তাতে লেখা রয়েছে শ্রী বাঁকে বিহারীজির মন্দিরটা, এটা দেখতেই এখন যাচ্ছি। আমাদের পুরো টিম কিন্তু সামনেই আছে। বৃন্দাবনের অন্যতম আকর্ষণ বাঁকে বিহারী মন্দির। 1864 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। এই বাঁকে বিহারী মূলত রাধা ও কৃষ্ণের মিলিত রূপ হিসেবে খ্যাত। আমরা হোলিতে গিয়েছিলাম, তখন কিন্তু খুবই ভিড় ছিল। ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার যাচ্ছি এবার জুতো আনতে। জুতো খুলে রেখেছি এদিকে, জুতো খুলে রেখেছি, এবার জুতো আনতে যাচ্ছি। জুতো খুলেছি সেই সামনের দোকানে। তো আজকে এইটুকুই ঘুরলাম, আর আজকে আর মানে কি বলবো, আর এনার্জি নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে আবার দেখি কোথায় যাওয়া যায়।